প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম অন্যদেশী পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি সামনেই যেহেতু নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আমরা আজকে তাই নির্বাচনের সাথে যুক্ত এইবার আরেকটা জিনিস হতে যাচ্ছে। সাধারণ যে ব্যালটে আপনি একজন মানুষকে নির্বাচিত করেন আপনার এলাকার নেতা হিসাবে, এমপি হিসাবে। তার পাশাপাশি এইবার আরেকটি ব্যালট দেখতে পাবেন। এখানে ২টি ব্যালট থাকবে। তৃতীয় ব্যালটটি মূলত হচ্ছে একটি গণভোট হতে যাচ্ছে। বাংলাদেশে এই নিয়ে চতুর্থবারের মতো একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট মূলত হয় আসলে যখন সাধারণ জনগণের কাছ থেকে কোনো একটা বিষয়ে সম্মতি চাওয়া হয় বা কোনো একটা বিষয়ে হচ্ছে সম্মতি না, মানুষের যার অনুমতি চাওয়া হয় যে আপনি কি হ্যাঁ বা না কোনটার পক্ষে। যদি মেজরিটি মানুষ এটার পক্ষে হ্যাঁ পক্ষে দেয়, তাহলে সেই গণভোটে যে প্রশ্নটি থাকে সেগুলো হচ্ছে বাস্তবায়ন করা হয়। সরকার মেনে চলতে সেগুলো রাজি থাকে। আবার যখন না ভোট দেওয়া হয়, তখন হচ্ছে এই প বিষয়টি আর পাস হলো না, বিষয়টি বাতিল হয়ে গেল। তো আমাদের সাথে আছে আহমেদ, অনস্ট্রি পডকাস্টের একজন হোস্ট। এবং আমরা শুনবো আহমেদের কাছে হয়তো খুবই বিরক্তি যে কেন একজন ভোটার গণভোট দিবে এবং গণভোটে হ্যাঁ না না দিবে এবং কোন প্রসঙ্গগুলো মাথায় রাখা উচিত। যেমন আমরা সরকারকে দেখছি যে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য সবাই একটা প্রচারণা চালাচ্ছে। তো ওই জায়গা থেকে তুমি যদি দর্শকদের জন্য খুবই ব্রিফলি বলো। যেমন আমি একটা বিষয় জানি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ আসতে যাচ্ছে, যে গণভোটে হ্যাঁ ভোট দিলে পরবর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে সরকার তারা যে একটা রূপরেখা তৈরি করেছে, এই রূপরেখাটা আগামী নির্বাচন থেকে মেনে চলতে বাধ্য থাকবে আর কি, যে ওই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হবে। আর যদি কয়েকটা পয়েন্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতো। First of all, আমি একটা জিনিস ক্লারিফাই করতে চাই। তো রিসেন্টলি আমরা এই গত ১ মাস ধরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে সব পার্টি সব পার্টি মেম্বাররা করছে এরকম কোনো কথা নেই। তারা হলে গিয়ে একটা সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা কথা হচ্ছে যে সরকার কি আসলেই আ গণভোটে হ্যাঁ দেওয়ার প্রচারণা করতে পারে নাকি? তো আমি একটা জিনিস ফার্স্ট অফ অল বিফোর আই জাম্প ইনটু গণভোটে আসলে কি আমাদের সুবিধা হতে পারে। সরকার কিন্তু লেটস নট ফরগেট ইট, এই যে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে তাদের কিন্তু মেইন উদ্দেশ্য ছিল কিন্তু এই যে স্টেবিলাইজ জুলাই আন্দোলনে মানুষের যে ইয়ে ছিল, সেগুলোর কিছুটা বাস্তবায়ন বা একটা স্টেবিলাইজ করা, যেটা বলবো। রাইট। সো জুলাই সনদ বলি, জুলাই এন্টায়ার থিং আমরা যেটা বলি যে সরকার ব্যবস্থা চেঞ্জ করা, যে সংসদ, বিচার বিভাগ সবকিছু চেঞ্জ করা। তো তাদের মেইন কাজ ছিল যে এই ১.৫ বছরে এগুলো বাস্তবায়ন একটা 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 পথ জিনিসগুলা বা রূপরেখা একটা দাঁড় করায় দিয়ে যাওয়া, যে জিনিসটা যেন তারা শুরু করে দিয়ে গেলে পরবর্তীতে যেন এটার একটা সুফল আমরা ভোগ করতে পারি কিছুটা। হ্যাঁ। তো এই এই যে ৩৭ টা যে রেফারেন্ডাম আসবে, তো মেইনলি ৪ দফাতে। তো এটা কিন্তু সব পলিটিক্যাল পার্টির সমঝোতার মাধ্যমেই আনা হয়েছে। তো সেইজন্য সরকার এটার পক্ষে হ্যাঁ, হ্যাঁ নিয়ে তারা কিন্তু এ প্রচারণা করতেই পারে। মানে ইটস নট তারা আনকনস্টিটিউশনাল বা তারা হলো গিয়া হিপোক্রেটিক কোনো কিছু করতেছে না। এনিওয়ে কারণ এটা তো তো সাধারণ মানুষের প্রতিনিধি, যারা রাজনৈতিক দলগুলোর হ্যাঁ, আবার প্রতিনিধি পাঠানো হয়েছিল। বাংলাদেশে ৩০টা রাজনৈতিক দল, তারা কথাবার্তা বলেছেন সবার ওই উচ্চ পর্যায়ের নেতাদের সাথে। সাধারণ মানুষের কাছ থেকে কি বলবো, যে সার্ভে করার মাধ্যমে তাদের অপশন নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে সাজেশন নেওয়া হয়েছে। একেবারে যে কারোরই এখানে কোনো ইনপুট নাই, পুরোটা সরকার ইনপুট দিয়ে বলতেছে যে তোমার এটা মেনে নিতে হবে। আই ডোন্ট সি দ্যাট ওয়ে। আই জাস্ট টু তোমার কথার সাথে একমত পোষণ করার জন্য আমি। এটাই। তো সরকার হ্যাজ আ প্রপার রাইট টু ডু ইট। তো আমি আমি যেটা অনেকে মানে ফর এক্সাম্পল এটা অনেকে অনেক কনফিউজিং মনে হইতে পারে। বাট আমি যেটা মনে হয় যে ফার্স্ট অফ অল আমাদের হলো গিয়ে গভর্নমেন্টের একটা রিফর্মের দরকারই আছে। মানে অ্যাকাউন্টেবিলিটি হলো গিয়ে আ ওয়ান অফ দ্য মেইন ফোকাস, যে হলো গিয়ে গভর্নমেন্ট যাতে সেন্ট্রালাইজড পাওয়ার যাতে আবার না হয়ে যেতে পারে। অন্যান্য দেশের মতো যেমন অথরিটেরিয়ান গভর্নমেন্ট, একনায়কতন্ত্র যাতে না হইতে পারে। সো এভাবে হলে গিয়ে ভাগ করে দেওয়া আছে। তো সংসদকে ভাগ করা হবে ২ কক্ষে। সো দুইটা কক্ষে। হ্যাঁ, ২ কক্ষ করা হবে। তো টু মাই আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা বলতেছি মানে মানুষের একটা কমন একটা কনসার্ন হয়ে যেতে পারে যে সংসদ ভাগ করে নিতেছে। ইট সাউন্ডস লাইক মানে উইয়ার্ড। আমি আমার এমপি কে কুমিল্লা থেকে ভোট দিয়ে আমি যদি আমার এমপি কে পাঠাই, সে কোন জায়গায় যাবে না যাবে। তো এটা হলে গিয়ে ২ টি দলেরই মেজরিটি দলের পাওয়ার, মানে ২ টা দলই অপোজিশন লিডার অ্যান্ড মেইন যে জিতছে তারা হলে গিয়ে ডিসাইড করবে যে হলো গিয়ে who's gonna go into power. দেন বাংলাদেশের একটা মানে মেজর একটা জিনিস চেঞ্জ এর দরকার, সেটা হচ্ছে গিয়ে কি বিচার বিভাগের
যে চেঞ্জ মানে হুম। বিচার ব্যবস্থা, হ্যাঁ। তো সেন্ট্রাল লাইন এগুলো হলে গিয়ে গণভোটের মধ্যে আছে। সো সেন্ট্রাল লাইন এটা কেন ব্রিফলি আমরা যদি আমাদের আমি দর্শকদের বলো আরকি যে হ্যাঁ ভোট দিলে আসলে দর্শকদের কি আ লাভ হুম, হচ্ছে বা একজন ধরেন হলে কি আমি আরেকটা আমার কাছে আমি তো পুরো ৩৭ টা পয়েন্ট হলে গিয়ে মানে সামারাইজ বলবো না করার অবশ্যই। চেষ্টা ধরেন লেগে আমি এটা কোনো ধরেন গত ১৭ বছর আমরা যেটা দেখেছি যে হলে গিয়ে কোনো কিছুতে একটা যদি ক্রাইমের একটা ভিকটিম হই, দেখা যাচ্ছে যে হলে গিয়ে সরকারের লোকজন টানাটানি করে তো বিচার বিভাগের কোনো কিছু লাগেই না, দরকারই হয় না। রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইলেই অ্যানেক্স। তো এটা একটা বিগেস্ট একটা কনসার্ন বাংলাদেশের বিচার বিভাগ যে নাই। মানুষ বিচার পাবে না। তো এখন কি হবে? এটা একদম মানে আমি এটা আমরা যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, দিস ইস দ্যা ওয়ান অফ দ্যা রুল। আমি এটা আসলে পছন্দ করছি। কারণ হলো গিয়ে এটা মুসলিম একটা রুলের মতো। আপনি যদি ভিকটিম হন, রাষ্ট্রপতি ক্ষমা কেন করবে? ইসলামও তো এটা বলে না, তাই না? তো এখন ক্ষতিগ্রস্ত যে তারা হলে গিয়ে ডিসাইড করবে। এটা কিভাবে বিচার করা হয়। তার কি ক্ষমা পাওয়া ঠিক উচিত আছে। কিনা? হ্যাঁ, হ্যাঁ। তো এটা একটা বড় একটা বিষয়। সো আমার ওভারঅল আমি যেটা বলব যে হলো গিয়ে আরেকটা জিনিস হলো গিয়ে কি নারীদেরও পাওয়ার বাড়বে। এই যে আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল পুরা জুলাই মাস। তো এগুলো হলো গিয়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দেওয়া হবে। মানে তো যাতে এটা একটি মানুষের মৌলিক অধিকার হিসাবে বিবেচিত হবে যাতে করে হচ্ছে সরকার কখনো ইন্টারনেট বন্ধ করে দিতে না পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা আছে, এগুলো হঠাৎ করে ধরেন সরকার কোনো কিছু খারাপ কিছু করতেছে। আপনারা যারা হ্যাঁ ভোট দিবেন তারা হলো গিয়ে মানে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আপনাকে চুপ করায় দিবে না হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে। হুম। তো এটাও নাকি ওয়ান অফ দ্যা বিগেস্ট ইয়ে। আমি আরেকটা এড করি যেমন গণভোটে হ্যাঁ দিলে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যেটা বললাম যে জুলাই ঐক্যমত্যে সবাই মিলে যে বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিছে যে বাংলাদেশে একটা সংস্কার দরকার আছে, একটা পরিবর্তন দরকার আছে। আমরা যদি আসলেই উন্নতি করতে চাই, আমরা যদি একটু পরিবর্তন আনতে চাই। সেই জায়গা থেকে এই বিষয়গুলো পরবর্তীতে সরকার নির্বাচিত হয়ে এসে এই বিষয়গুলো তারা মানতে রাজি নাও থাকতে পারে বা আগ্রহী নাও থাকতে পারে। কারণ তারা যদি দেখে যে এইটা হচ্ছে মানতে গেলে আমাদের জন্য খুব একটা ভালো হয় না। আমরা হয়তো দুর্নীতি বা ইয়েটা কমে আসছে আমরা ওইভাবে করতে পারব না। তখন কিন্তু এই সুযোগটা থাকবে না। তখন এই সুযোগটাও কমে আসবে যে তাদের হচ্ছে এই ইয়েরা থাকবে, দায়বদ্ধ থাকবে যে ৩০ টি বিষয়ে দলগুলো একমত হইছে এই ব্যাপারগুলা হচ্ছে যেন আইন হিসাবে বাস্তবায়ন করা হয় এবং সেটা যেন আ সরকার ইচ্ছামত সিদ্ধান্ত নিয়ে এটাকে বাতিল করে দিতে না পারে। এই ব্যাপারটাও গণভোটের একটা অন্যতম ব্যাপার হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা আমরা মাঝখানে দেখতেছিলাম যেটা ওই যে বিচার বিভাগের কথা তো বললাম। দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য বিষয়ে যেমন ন্যায়পাল নিয়োগ করা হবে এবং ন্যায়পালের ব্যাপারে আমরা ডিটেইলস এখন যাব না হয়তো। বাট দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সংসদীয় কমিটি এই জায়গাগুলোতে শুধু সরকারি দলের যে প্রধান থাকবেন বা সরকারি দলের ব্যক্তিরাই যে হচ্ছে এগুলাকে কি বলবে নেতৃত্ব দিবে বা এগুলো দেখাশোনা করবে সেটা হবে না। এইসব কমিটির প্রধানগুলো হবে বিরোধী দল থেকে আসতে হবে, ডেপুটি স্পিকার বা হচ্ছে এরকম হ্যাঁ, বেশ কিছু পজিশনে আসবে। তারপর দুর্নীতি জুলাই সনদে যেমন একটু ভালোভাবে বলা আছে আরো বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনকে কিভাবে পরিবর্তনের মাধ্যমে কোন পদ্ধতিতে আ লোক নিয়োগ করা উচিত, দুর্নীতি দমন কমিশনের প্রধান হওয়া উচিত। যাতে দলীয় কেউ এসে তাদের পছন্দের কোনো ব্যক্তিকে এখানে বসাইতে না পারে। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ব্যাপারেও যেমন বিস্তারিত বেশ কথা আছে। উপদেষ্টা কারা হবেন সেটা নিয়েও বিস্তারিত বলা আছে। তো এই বিষয়গুলা কিন্তু উনারা সবাই চিন্তা ভাবনা করে কিন্তু একটা জিনিস সাজাইছেন। যে আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা এইভাবে করলে হচ্ছে একটু ভালো হবে। তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু আসলে বেসিক্যালি এই যে বাংলাদেশের যারা আমরা নেতৃস্থানীয় রাজনীতিবিদ, নেতৃস্থানীয় বুদ্ধিজীবী, নেতৃস্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক সবাই মিলে যারা হচ্ছে আইনজীবী সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছেন বা কিছু ব্যাপারে তারা একমত হয়েছেন যে বাংলাদেশে আসলেই এই পরিবর্তনগুলো দরকার। সেই পরিবর্তনের সপক্ষে বেসিক্যালি গণভোটে হ্যাঁ এর ভোটটা হচ্ছে মূলত ওইটার পক্ষেই যাচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে। তারপরে আরেকটা প্রসঙ্গ আর কোন প্রসঙ্গে কি মেজর প্রসঙ্গ বাদ গেল? আচ্ছা, একজন না ব্যক্তি আমি আমি ১০ বছরের বেশি হতে পারবে না। একজনেরটা যেটা বলছেন। একজনকেও ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সর্বোচ্চ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা মেয়াদে। মেজর একটা হ্যাঁ। জিনিস। যে মেক্সিমাম ২ টা টার্ম হলে গিয়ে তারা হলে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন। তো হুম। ৩ টা ৪ টা হলে গিয়ে কন্টিনিউয়াস থাকতে পারবে না। সো এটা মানে এই না যে ধরেন হলে গিয়ে আপনি আমার পার্টিতে ভোট দিলেন আহমেদ পার্টি যে ৩ টার্ম আসবে না, পরপর ৩ বার আসবে না এটা কোনো এটা বাধা হচ্ছে না। বাট হ্যাঁ, হ্যাঁ। আহমেদ পার্টির প্রধানমন্ত্রী যদি আমি হয়ে থাকি আমি ২ বারের বেশি আসতে পারব না।
আরেকটা মানে জিনিস আমি হাইলাইট করে বলতে চাই। তো আমি বলব যে নির্বাচনের পর থেকেই মানে আমি যেটা বলব যে হলে কিন্তু সবসময় দেখা গিয়েছে যে ধরেন আমার দলকে আমি ভোট দিয়েছি বাট আমার দল সরকার গঠন করতে পারেনি। মানে সরকার জিতে নাই সিম্পল টার্মে। তো মানে এবার তারা সবসময় বিরোধী দলে ছিল বা কিছু ছিল। বাট আমরা দেখেছি যে এটা মেবি আ ইভেন আমরা যখন পাকিস্তানের আন্ডারেও ছিলাম, বিরোধী দলের কিন্তু মানে পাওয়ার ছিল। তারা হলো মানে গিয়ে অনেক কিছুতেই অংশগ্রহণ করতে পারত না। তারা মেজরিটি কোনো কিছু না পেলে, তারা না জিতলে তাদের পাওয়ারলেস বাদ বেসিক্যালি। মানে তাদের শুধুমাত্র হ্যাঁ, প্রেজেন্ট শুধু যারা হ্যাঁ, বিজয়ীদের জন্যই হ্যাঁ। সবকিছু আর আ যারা বিজয়ী হয় নাই তারা বাদ বেসিক্যালি পিকচার থেকে আউট। হ্যাঁ, তো এইবার যদি আপনারা যদি হ্যাঁ ভোট দেন, আপনার যে দল যদি নাও জিতে থাকে, তাদের মানে তারা যদি সরকার গঠন না করতে পারে, তাদের যদি এমপি হয় বা কিছু হয়, তাদেরও একটা পাওয়ার থাকে। মানে তারা সবকিছু তো আবার ডিসিশন নেওয়ার হ্যাঁ, জন্য পাশাপাশি তো তাদেরও একটা এখানে কনসেনসাস এর দরকার থাকে। হ্যাঁ, ডেফিনিটলি। ওই যে যেটা বললাম বিভিন্ন কমিটির প্রধান হিসাবে অনেক জায়গাতে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে যে বিরোধী দলীয় একজন প্রতিনিধিকে হচ্ছে অমুক কমিটির প্রধান করতে হবে, তমুক কমিটির প্রধান করতে হবে। তুমি যখন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, সেইটার যে কমিটি ৫ জন বা ৭ জন ব্যক্তি থাকবে। সরকার দলীয় ব্যক্তি থাকবেন, বিরোধী দলীয় ব্যক্তি থাকবেন, আবার হচ্ছে বিচারপতির ওখান থেকে থাকবেন। বিভিন্ন জায়গা থেকে লোক থাকবেন। যাতে করে বিরোধী দলের যে অংশগ্রহণের ব্যাপারটা, এটা যেটা বললা। আর আরেকটা বড় বিষয় হতে যাচ্ছে আমরা যেটা বললাম যে দ্বিকক্ষ বিশিষ্ট করা হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্টের যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ সংসদের এখন যে ৩০০ আসনের এমপি হচ্ছেন, উনারা নিম্ন কক্ষে থাকবেন। ৩০০ জন এমপি যেটা হচ্ছে যার, যার এলাকার প্রতিনিধি থাকবেন। এটাতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না। ওপরের কক্ষ বলে আরেকটা উচ্চ কক্ষ তৈরি হবে। সেইখানে হচ্ছে ১০০ জন ব্যক্তি হচ্ছে সেই কমিটিতে থাকবেন। এবং সেইটা কিন্তু অনেকটা ভোটে কারা কতটুকু ভোট পাইছেন, সেটার ভিত্তিতে কিছুটা করা হবে। যে হচ্ছে যাতে করে যারা ভোট হয়তো ৫০ লাখ পাইছেন সারা দেশ থেকে বা ১ কোটি পাইছেন ১৫ কোটি ভোটারের মধ্যে কিন্তু আসন হয়তো ২০ টা পাইছেন কথার কথা। কিন্তু তার ওইখানে কিন্তু উনি যদি প্রতিনিধি পাঠাতে পারেন ১০০ জনের মধ্যে, তখন উনার ওই ১ কোটি ভোটের প্রপোর্শন অনুযায়ী উনি হচ্ছে প্রতিনিধি থাকবেন ওইখানে। তো উচ্চ কক্ষের প্রয়োজনীয়তাটা কি সেটাও আমরা ছোট করে বলতে পারি যে নিম্ন কক্ষের কিছু আইন থাকবে, কিছু বিষয় থাকবে যেগুলো হচ্ছে উচ্চ কক্ষের থেকে অনুমতি নিতে হবে। উচ্চ কক্ষ ওগুলাকে একটু কাটাছাড়াই করে পরিবর্তন করতে পারবে। আবার আরেকটা বড় বিষয় এই গণভোটে হতে যাচ্ছে আম কিছু সাংবিধানিক পরিবর্তনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে গণভোটে আ অনুমতি নিতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে হাসিনার এরকম ছিল যে সে ইচ্ছামতো কিছু পরিবর্তন করে সংসদে পাস করে। পরে হাইকোর্টের সাথে হচ্ছে এগুলা তারা নিজেরা মিউচুয়ালি এগুলাকে পাস করায় নিছে। সেইটা হচ্ছে এখন কিছুটা পথরুদ্ধ হতে যাচ্ছে। তো আমি যদি খুবই ছোট করে করে বলি আরকি আর মেজর কিছু বাদ পড়ছে আমাদের গণভোট নিয়ে আলোচনাতে? আ মেজর কিছু তেমন কিছু বাদ পড়ে নাই। বাট আমার মনে হয় মানে আমাদের যেটা দেখা উচিত যে আমাদের মৌলিক অধিকারের কথাও কিন্তু বারবার বলা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কিভাবে চেঞ্জ আসবে। আমাদের যে বিসিএস-টিসিএস হবে, বিসিএস এর যে কোটা সিস্টেম অনেক কিছু সিস্টেমে চেঞ্জ আসবে এই গণভোটের মাধ্যমে। এখানে একটা প্রসঙ্গ দেখতে পাচ্ছি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্সি। একটা বিষয় দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের ডিজিটালাইজেশন। এখানেও তো মনে হয় যে এটা একটা ভালো জিনিস হতে পারে যদি আসলেই সরকার করতে পারে We can পরবর্তীতে। actually keep track of কে অ্যারেস্টিং অফিসার, কে এখানে কোন বিচারকের কাছে যাবে। এগুলো হলে গিয়ে সবকিছুই অনলাইনে আপনারা দেখতে পারবেন যে হলে গিয়ে কোর্টের মানে একটা মামলা ডেট ট্রান্সপারেন্সি কবে, থাকবে। কবে বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না। এই আমরা ক্রস ফায়ার এর নিউজ হলে গিয়ে গত ২০-২৫ বছর ধরে দেখছি। এরকম সবকিছুরই একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করার জন্যই গণভোট। হ্যাঁ, হ্যাঁ। এটা তবে এখানে একটা মানুষের প্রশ্ন সাথে হ্যাঁ। সরি তুমি বলে নাও আমি তারপর বলছি, শেষ করছি। এটা অফকোর্স মানুষের সাথে এটাই বলতেছি। আর একটা জিনিস যেটা এড করতে চাই যে প্রত্যেকটা দলের প্রধানই গণভোটে হ্যাঁ এর পক্ষেই কথা বলছেন। আমি তারেক রহমানেরও যতগুলো ভার্সন শুনেছি উনিও হ্যাঁ এর কথাই বলেন। হুম। সো মানে শফিকুর রহমান বা নাহিদ ওরাও বেসিক্যালি ওই পক্ষেই আছে। হ্যাঁ, এখানে হচ্ছে একমাত্র শফিকুর দ্বিমত রহমানের হচ্ছে প্রত্যেকটা পোস্টেই গণভোটের কথা হ্যাঁ এর কথাই বলতেছেন। একমাত্র মেজর যারা দ্বিমত করতেছে তাদের মধ্যে দেখতেছি জাতীয় পার্টির দ্বিমত দেখতে পাচ্ছি এবং সেটা খুবই আ কি বলবো যে দুঃখজনক। জাতীয় পার্টি হাসিনার সাথে এই ১৫ বছর মাখামাখি করে তারা এই সরকারকে বৈধতা দিয়ে থাকার পরেও তারা যে এখনো বাংলাদেশের রাজনীতিতে কথা বলার মতো তাদের ধৃষ্টতা আছে। ধৃষ্টতা বলতে এই কারণে বলছি যে তারা এখনো ভাবে যে তারা এই চুরি করার পরেও তাদের যেহেতু কিছু হয় নাই, চোরের সাথে বন্ধুত্ব করার পরেও তারা এখন হচ্ছে আবার আ গণভোটে মানুষের ভোট দিলে নাকি হ্যাঁ ভোট না ভোট দেওয়া উচিত এবং হ্যাঁ ভোট দিলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে বলে এই ধরনের একটা
মিথ্যা প্রচারণা সাধারণ মানুষের কাছে করার চেষ্টা করতেছে জাতীয় পার্টি, যেটা দুঃখজনক আর কি। আর তাছাড়া যেটা বললাম, বাকি অন্যরা যারা এই জুলাই আন্দোলনে সাধারণ মানুষ সাথে কাজ করছে, সাধারণ মানুষের হয়ে লড়াই করছে, বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি, তারা কিন্তু সবাই হচ্ছে চাচ্ছে যে হ্যাঁ, ভোটটা বিজয়ী হয়ে আসুক। তো আমাদের আশা থাকবে দর্শকদের কাছে যে আপনার ভোট আপনি দিবেন। আমরা হচ্ছে মূলত বেসিক্যালি বলার চেষ্টা করলাম যে দিলে কি গণভোটটা কি হতে যাচ্ছে এবং এখানে কি বিষয় প্রসঙ্গ আপনার মতামত চাওয়া হচ্ছে। ছোট্ট একটা প্রশ্ন এখানে করা হচ্ছে, এক পাতার মধ্যে 4টা বিষয়, হয়তো সব বিষয় তুলে আনা যায় নাই। তো সেখানে হচ্ছে আপনারা গণভোটে হ্যাঁ দিলে আসলে এই পরিবর্তনগুলো আশা করা যায়, যেটা সরকার অনেকটা দায়বদ্ধ থাকবে, সামনে নির্বাচিত সরকার। এই কারণে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ থাকবে। আপনি আপনার সিদ্ধান্ত নিজে নিন আর কি। হ্যাঁ, এটা 18 কোটি মানুষের স্বার্থেই হ্যাঁ ভোট দিবেন। এটা কোনো দল বা নেতার স্বার্থে আপনারা করছেন না, এটা আপনার এটা দেশের স্বার্থে, আপনার নিজের স্বার্থে। হ্যাঁ, আপনি হয়তো এই পরিবর্তনটা এখনই চোখে পড়বে না, আপনি এই পরিবর্তনটা কালকেই অনুভব করবেন না। বাট এইটা যদি আসলেই বাস্তবায়িত হয়, এর মধ্যে থেকে যদি মেজরিটিও বাস্তবায়িত হয়, শুধুমাত্র কাগজে কলমে লেখা না থাকে, তাহলে এইটার পরিবর্তন আগামী 5-10 বছর পরে আমরা অল্প দেখতে পারবো যে আচ্ছা, বাংলাদেশে একটা মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষের মধ্যে সৌহার্দ্যবোধ, মানুষের মধ্যে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো হয়তো আমরা কিছু পরিবর্তন বড় আকারে দেখার একটা আশা থাকবে আমাদের আসলে। আর এর আগে আমি যে প্রশ্ন তোমাকে কিছু ইন্টারাপ্ট করে করতে যাচ্ছিলাম, সেটা ছিল যে হচ্ছে এইটাও কি আমরা আগেও দেখেছি এই ধরনের বিভিন্ন ধরনের সংস্কার আসছে, প্রস্তাব আসছে, কিন্তু আসলে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তার আগেও অনেক আন্দোলন হয়েছে, ওইসব আন্দোলনের প্রস্তাবনাও হয়তো ওইসব সরকার গঠন করতে সাহায্য করছে। কিন্তু তারা কি আসলে সেটা মেনে চলছে, বা তারা আবার নিজেদের মতো করে নেয় নাই, বা কিছুটা পাল্টে চেঞ্জ করে ফেলে নাই, এই ব্যাপারটাও থাকে কিনা। তো কাগজে কলমে থাকলে কি আসলে পরিবর্তনটা হওয়ার সম্ভাবনা থাকে কিনা, এটা হয়তো একটা আলোচনার বিষয় রাখে আর কি, ছোট করে। এখন এটার ব্যাপারে মানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বা বিজয়ীদের সদিচ্ছার ব্যাপার থাকতে হবে। শুভেচ্ছা। এটা হলো গিয়ে তো I'm gonna go back to my original point. এটা হলো গিয়ে mainly accountability increase করে। So let's be positive about this thing. So হ্যাঁ, এটা বাস্তবায়ন করতে 180 দিন নিতে পারে। 180 দিনের একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল গঠন করা হবে ইলেকশনের পরপরই। তো 180 কর্মদিবসের মধ্যে, হ্যাঁ, তো এটা হলে গিয়ে হ্যাঁ যদি জিতে, তো এটাও একটু মানে আপনারা ইমিডিয়েট কোনো চেঞ্জও দেখতে পারবেন না। সো মানে সিলভার লাইনিং বা যেটা হলে গিয়ে পজিটিভ জিনিসগুলো, সেগুলো হলে গিয়ে কি মানে এটা সবাই পার্টিসিপেট করবে আর সবাই এগ্রি করেছে। সো লেটস জাস্ট হোপ যে আসলে কিছু পরিবর্তন আসে। হ্যাঁ, তো গণভোটে ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা কি গণভোটের হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে, বা আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা হ্যাঁ, আমাদের সাথে শেয়ার করতে পারেন। না দিলে কেন দিবেন না? হ্যাঁ, অবশ্যই। আমরা বলছি না যে না ভোট কেউ দেওয়া উচিত না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা বললাম যে আমরা জানানোর চেষ্টা করলাম যে হ্যাঁ হলে কি হবে। তো আপনারা কমেন্ট বক্সে আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের অনুরোধ থাকবে আমাদের সাথে থাকার জন্য, আমাদের লাইক বা ফলো করে বা আমাদের ভিডিও শেয়ার করে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ রইল, এবং আমাদের ভালো কমেন্ট করে আমাদের সাথে আপনাদের মতামত জানার। ধন্যবাদ সবাইকে।